হ্যালো, আমি আনিস। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসসি ডিপার্টমেন্টের একজন ছাত্র। এটা আমার নবম সেমিস্টার। আজকে আমি আপনাদেরকে আইপি অ্যাড্রেসিংয়ের উপরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি এবং পরবর্তী ভিডিওগুলো দেখেন, তাহলে আইপি অ্যাড্রেসের উপরে আপনাদের একটি কমপ্লিট ধারণা আসবে। তো চলুন আমরা আমাদের ডিসকাশনে ফিরে যাই। প্রথমেই আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেসিং কি। আইপি এটার ইলাবোরেশন হলো ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমাদের জানা উচিত যে প্রোটোকল কি। প্রোটোকল হলো এ সেট অফ রুলস। তার মানে হলো যে কিছু নিয়মকানুনের সমষ্টি, যেটা ডাটা কমিউনিকেশনকে প্রপারভাবে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা যখন অন্য কারোর সাথে কথা বলি, একজন বাঙালি যখন অন্য বাঙালির সাথে কথা বলে, তখন আমরা বাংলা ভাষা ইউজ করি। তাহলে একজন বাঙালি অন্য বাঙালির সাথে কথা বলার জন্য মিডিয়া বা মাধ্যমটা হলো বাংলা। ঠিক তেমনি আমি যদি কোনো আমেরিকানের সাথে কথা বলতে চাই, তাহলে আমার মাধ্যমটা হবে ইংলিশ। এখানে এই ভাষাটা হলো একটি মাধ্যম। তাহলে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে চাই, তখন আমরা যে ভাষাটা ইউজ করি, এই ভাষাকে আমরা একটি মাধ্যম বা প্রোটোকল বলতে পারি। ঠিক তেমনি যখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে ডাটা কমিউনিকেশন করে, অথবা একটি ডিভাইস অন্য একটি ডিভাইসের সাথে ডাটা কমিউনিকেশন করে, তখন একটি মাধ্যম ব্যবহার করা হয়। সে মাধ্যমটা হলো প্রোটোকল। তো প্রোটোকল হলো এছাড়াও প্রোটোকল হলো কিছু নিয়মকানুনের সমষ্টি, যেটা এই ডাটা কমিউনিকেশনকে কন্ট্রোল করে। তাহলে আমরা দেখি প্রোটোকলের ভাগগুলো। সবার প্রথমে যে প্রোটোকলটি তৈরি হয় সেটা হলো টিসিপি অর আইপি। টিসিপি ইলাবোরেশন হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল। তারপরে নেট বায়োস একটি প্রোটোকল, যেটা কিনা মাইক্রোসফট তৈরি করে, এবং এরপরে আসে আইপিএক্স, এসপিএক্স, যেটা নোভেল কোম্পানি তৈরি করে। ঠিক তেমনি আরও অনেক প্রোটোকল আছে। তো এই প্রোটোকলগুলো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে নেট বায়োস, আইপিএক্স, এক্সপিএক্স এগুলোর ইউজ হয় না বললেই চলে। এই প্রোটোকলগুলো সর্বজন স্বীকৃত না বর্তমানে। এখন আমরা যেই ইন্টারনেট ইউজ করি, যার মাধ্যমে আমরা অনেক এক দেশ থেকে আরেক দেশের তথ্য আদান প্রদান করতে পারি, সেই মাধ্যমটা সম্ভব হয়েছে একমাত্র একটি প্রোটোকলের জন্য। সেটা হলো টিসিপি অর আইপি। এখন টিসিপি আইপি এই প্রোটোকলটিকে স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে গণ্য করা হয়, এবং প্রত্যেকটি ডিভাইসে বাই ডিফল্ট টিসিপি আইপি প্রোটোকলটি ইনস্টল করা থাকে, যার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো টিসিপি আইপি প্রোটোকলের ভিতরে আরও কিছু ভাগ আছে, যেমন এইচটিটিপি, যেটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন কোনো ওয়েব পেজ দেখি বা কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন এই প্রোটোকলটি ব্যবহার করা হয়। এরপর আছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে প্রোটোকলটি ব্যবহার করা হয়। এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটি মেইল আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিএনএস, ডোমেইন নেম সার্ভার। এই প্রোটোকলটি আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো আছে, সেটাকে একটি ইউনিক নেম এবং আমাদের মনে রাখার মতো একটি ইজি ফরম্যাট করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই প্রোটোকলগুলো টিসিপি আইপি প্রোটোকলের অন্তর্ভুক্ত। এই জন্য টিসিপি আইপি প্রোটোকল একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে গণ্য করা হয়। এরপরে আসি আমরা হোয়াট ইজ আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং বলতে বোঝায়
যে কোনো একটি ডিভাইসের নাম দেওয়া। আমরা যেমন মানুষ, আমরা একে অন্যকে আইডেন্টিফাই করতে পারি নামের মাধ্যমে, রহিম, করিম, জব্বার। ঠিক তেমনি আইপি অ্যাড্রেসিং হলো একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসকে আলাদা করা, একটি ডিভাইসের নাম দেওয়া। আইপি অ্যাড্রেসিং যখন করা হয় তখন প্রত্যেকটি ডিভাইসের জন্য একটি ইউনিক নাম দেওয়া হয়। একটি ডিভাইসের আইপি অ্যাড্রেসের সাথে অন্য ডিভাইসের আইপি অ্যাড্রেস মিলবে না। ফর এক্সাম্পল, আমরা একটি ল্যানের এক্সাম্পল দেখতে পারি। চলুন দেখি আমাদের এক্সাম্পলটি। এখানে একটি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 4টি কম্পিউটার আছে, 1টি 2টি 3টি 4টি, এবং প্রত্যেকটি কম্পিউটারে একটি করে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। যেমন প্রথম কম্পিউটারে দেওয়া আছে 192.168.1.1, তেমনি দ্বিতীয় কম্পিউটারে দেওয়া আছে 192.168.1.2, তৃতীয়টাতে 3, চতুর্থটাতে 4। এখন যখন এখানে ডাটা কমিউনিকেশন করা হয়, এই পিসি থেকে আমরা যদি এই পিসিতে ডাটা পাঠাতে চাই, তখন এই পিসি এবং এই পিসি দুইটি ইউনিক আইপি অ্যাড্রেস থাকার কারণে ডাটা কমিউনিকেশনটা সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আইপি অ্যাড্রেসটা কি। এখন আইপি অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস অফ এ ডিভাইস। একটি ডিভাইসের লজিক্যাল অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেস। যেমন এই ডিভাইসটি, এই 4টি কম্পিউটার একটি সুইচের মাধ্যমে একটা ল্যান কানেকশনে কানেক্টেড। আমরা এই উদাহরণটি যদি দেখি, এইখানে 4টি কম্পিউটার আছে এবং 4টি কম্পিউটার একটি সুইচের মাধ্যমে সেম ল্যানে আছে। তো এখন এই যে একটি অবস্থা, এই অবস্থাকে বলা হয় যে 4টি কম্পিউটার ফিজিক্যালি কানেক্টেড, মানে ফিজিক্যালি তারা সেম নেটওয়ার্কে আছে। তাদের ফিজিক্যাল কানেকশনের অবস্থা দেখে আমরা বুঝতে পারতেছি যে তারা ফিজিক্যালি সেম নেটওয়ার্কে আছে। কিন্তু তারা লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে কিনা সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। কারণ লজিক্যালি যদি তাদেরকে আমাদের সেম নেটওয়ার্কে করতে হয়, তাহলে প্রত্যেকটি কম্পিউটারে একটি করে আইপি অ্যাড্রেস বসাতে হবে, অ্যাসাইন করতে হবে, এবং তারা সেম নেটওয়ার্কে থাকতে হবে। এই সেম নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। যখন প্রত্যেকটি কম্পিউটারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কম্পিউটার আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং তারা এখানে সেম নেটওয়ার্কে আছে। তারা কিভাবে সেম নেটওয়ার্কে আছে তারা সেই আলোচনা আমরা পরে করব। যখন এই 4টি কম্পিউটার সেম নেটওয়ার্কে থাকবে তখন, এবং তারা ফিজিক্যালি সেম নেটওয়ার্কে থাকবে, তখনই আমরা বলতে পারবো যে এই 4টি কম্পিউটার এবং এই ল্যান কানেকশনটি ফিজিক্যালি এবং লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে। আচ্ছা, এরপরে আমরা জানি যে ডাটা কমিউনিকেশনের যে মডেল, সেখানে 7টি লেয়ার আছে। সেই 7টি লেয়ারের তৃতীয় লেয়ার, যেটা হলো নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেস, এই নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেসই মূলত আইপি অ্যাড্রেসটা কাজ করে। আমরা অলরেডি এই উদাহরণটি দেখেছি, আমরা পরের উদাহরণে চলে আসতে পারি। এবার আসা যাক আইপি ভার্সনস। আইপি মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো আইপি ভার্সন 4, 32 বিট অ্যাড্রেস। আইপি ভার্সন 4-এ টোটাল 32 বিট আছে এবং আইপি ভার্সন 4 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটির ফরম্যাট এবং পরে আমরা আমাদের পরবর্তী সেকশনে দেখতে পারবো। আইপি ভার্সন 6, এখানে টোটাল
128 বিট অ্যাড্রেস আছে। এই বিট অ্যাড্রেসগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম যে আইপি অ্যাড্রেস, এই আইপিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আইপি ভার্সন 4 এবং আরেকটি হলো আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 ফরম্যাট। আপনারা একটি জিনিস জেনে খুশি অবাক হবেন যে পৃথিবীতে এখনও আইপি ভার্সন 4টি ইউজ করা হচ্ছে। আইপি ভার্সন 6টি ভবিষ্যতে ইউজ করার জন্য তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এটা এখনও ইউজ হচ্ছে না। কেন ইউজ হচ্ছে না এগুলো আমরা যখন আরও গভীরে যাব তখন বুঝতে পারবো। আইপি ভার্সন 4 ফরম্যাট, আইপি ভার্সন 4 এখানে আমরা আগে দেখেছি যে এটা 32 বিটস। আইপি ভার্সন 4 এ 32 বিটস আছে। তো বিট রিপ্রেজেন্ট করা হয় 0 এবং 1, যেটা হলো বাইনারি। কারণ কম্পিউটার শুধুমাত্র বাইনারিটা বুঝে, বাইনারি 0 এবং 1 বুঝে, এবং অন্য কিছু সে বুঝে না। আইপি অ্যাড্রেস যে 32 বিটস কিভাবে হয় সেটা এই ফরম্যাট থেকে আমরা দেখতে পারি। যেমন এখানে একটি আইপি অ্যাড্রেস বাইনারি আকারে দেওয়া আছে। এই প্রথমটি একটি পোর্শন, এখানে আরেকটি পোর্শন, এখানে একটি পোর্শন, এখানে আরেকটি পোর্শন, টোটাল এটি 4টি পোর্শনে ভাগ করা হয়েছে। এটাকে বলা হয় আইপি ভার্সন 4। এই প্রত্যেকটা পোর্শনকে বলা হয় অক্টেট। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি ফার্স্ট অক্টেট, দ্বিতীয়টি সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট এবং ফোর্থ অক্টেট। এই কম্পিউটার মূলত এইভাবে বুঝে, এই আইপি অ্যাড্রেসটি বাইনারি ফর্মটি কি কম্পিউটার বুঝতে পারে, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার মূলত এটাকে ডেসিমাল ফর্মে ইউজ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আইপি অ্যাড্রেসটি বাইনারি ফর্মে আছে তার ডেসিমাল ফর্মে যদি রূপান্তর করা হয় সেটি হবে 85.5.191.1। দ্যাট মিন্স প্রথম পোর্শনটির জন্য 85, দ্বিতীয় পোর্শনটির জন্য 5, এবং তৃতীয় পোর্শনটি যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব তখন এটি হবে 191। চতুর্থ পোর্শনটি যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব তখন এটি হবে 1। ডেসিমেল ফর্মটা মূলত ইজি ফরম্যাট এবং রিডেবল, এই জন্য এটি আমাদের সুবিধার্থে এটি ব্যবহার করা হয়। কিন্তু কম্পিউটার শুধুমাত্র বাইনারিটি বুঝে। তাহলে আমরা দেখি এখান থেকে একটি পোর্শনকে আমরা ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করে দেখি যে মূলত কিভাবে ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা হয়। তাহলে আমরা প্রথম পোর্শনটিতে পেয়েছি 0, দুঃখিত, 0, 1, 0, 1, 0, 1, 0, 1। একটি কথা মনে রাখতে হবে আমাদের, সেটি হলো যে প্রত্যেকটি পোর্শনে মূলত 8 বিট করে থাকে। যেমন প্রথম পোর্শনে 8 বিট, দ্বিতীয় পোর্শনে 8 বিট, তৃতীয় পোর্শনে 8 বিট, চতুর্থ পোর্শনে 8 বিট, এবং 4টি পোর্শনের বাইনারি বিটগুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল হবে 32 বিটস। তো দেখি আমরা প্রথম পোর্শনটিকে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। তো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি 2 2 2 2 2 2 2 2 0 1 2
3 4 5 6 7। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে প্রথমে বিটে আসে 2 to the power 0 means 1, 2 to the power 1 2, 2 to the power 2 4, 2 to the power 3 8, 2 to the power 4 16, দুঃখিত 16, 2 to the power 5 32, 2 to the power 6 64 and 2 to the power 7 1 2 8। আমরা শুধুমাত্র 1 বিটের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করব। যদি তাহলে 2 to the power 6 এর করলে আসে 64, তার সাথে যোগ 2 to the power 4 16 যোগ 2 to the power 2 4 যোগ 1। আমরা যদি এটাকে যোগ করি তাহলে টোটাল আসে 85। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। এবার তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই যে প্রথম পোর্শনের বা পোর্শনটা আইপি অ্যাড্রেসের, সেটি বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করলে 85 আসছে। ঠিক তেমনি এটার জন্য 5 আসবে, এটার জন্য 191, এটার জন্য 1। তাহলে আমরা যখন কোনো আইপি অ্যাড্রেস এইভাবে লিখি 85, এই আইপি অ্যাড্রেস যে কোনো অ্যাড্রেস হতে পারে। যেমন এখানে হতে পারে 192, এখানে 168, এখানে 0, এখানে .1। তো আমরা এটা এভাবে দেখি, কিন্তু কম্পিউটারে এটা বাইনারি ফর্মে রূপান্তর করার পর যেটা হয় সেটা কম্পিউটার বুঝতে পারে। এবং আইপি ভার্সন 4টা এখনও ইউজ করা হচ্ছে। তাহলে আইপি ভার্সন 4 সম্পর্কে আমরা একটি বেসিক ধারণা পেয়েছি। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 ফরম্যাট, এই আইপি ভার্সন 6 ফরম্যাটটিতে টোটাল আছে 128 বিট অ্যাড্রেস। আইপি ভার্সন 4 এ যেমন টোটাল 32 বিট অ্যাড্রেস আছে, আইপি ভার্সন 6 এ টোটাল 128 বিট অ্যাড্রেস আছে। এবং প্রত্যেকটি ব্লকে আমাদের 16 বিট করে আছে। এবং আমাদের টোটাল পোর্শন আছে 1 2 3 4 5 6 7 8 পোর্শন। এবং এইখানে যে 16 বিট ব্লক, এই প্রত্যেকটি 16 বিট ব্লক হেক্সাডেসিমেল আকারে রূপান্তর করা আছে। এবং হেক্সাডেসিমেলে যদি এই 16 বিট ব্লক রূপান্তর করা হয় তাহলে 4 ডিজিটের একটি নাম্বার হয়। এবং প্রত্যেকটি পোর্শন কোলন দিয়ে সেপারেট করা আছে। তো 16 ব্লক 4 ডিজিট হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করা আছে আমরা দেখতে পাচ্ছি। এবং 8 পোর্শন, এবং টোটাল আমাদের 128 বিট অ্যাড্রেস আইপি ভার্সন 6 এ আছে। এবং আইপি ভার্সন 6টা আমাদের পিসিতে আমরা দেখতে পারবো যে দুইটা ভার্সন। যেমন আমরা দেখতে পারি ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার। আমরা যদি আমাদের ল্যান নেটওয়ার্কের প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখতে পারি যে এখানে দুইটি ভার্সন আছে। একটি হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 টিসিপি আইপি ভার্সন 6, এবং আরেকটি ভার্সন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি ভার্সন 4। কিন্তু আমরা এখনও এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটি ইউজ করতেছি। এটি এখন আমাদের ইউজ করা হয়নি, এটি ভবিষ্যতের জন্য এটি আসলে ইউজ করা হতে পারে, কিন্তু এখনও এটি আমরা আইপি ভার্সন 4 ইউজ করছি। তো তাহলে আমরা বুঝলাম, আমরা আইপি ভার্সন 4 ফরম্যাট সম্পর্কে একটি ভালো ধারণা পেলাম এবং আইপি ভার্সন 6 এর ফরম্যাট সম্পর্কে ধারণা পেলাম। আমরা আমাদের এই টিউটোরিয়ালের বাকি অংশটুকুই আইপি ভার্সন 4 নিয়ে আলোচনা করব। আইপি ভার্সন 6টা মূলত আমাদের জানা থাকা দরকার। যদি আমরা কখনো সিসিএন এর পরীক্ষা দেই তাহলে আমাদের এটি কাজে আসবে। এবং
তাহলে আমরা আমাদের পরবর্তী আইপি ভার্সন 4 এর পরবর্তী আলোচনাগুলোতে ফিরে আসি। আমরা দেখেছি যে একটি আইপি অ্যাড্রেস 85.5.191.1। এখন কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মিনিমাম নাম্বার একটি আইপি অ্যাড্রেসের একটি পোর্শনের যে কোনো একটি পোর্শনের মিনিমাম নাম্বারটা হবে 0 এবং 0কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে 8টা 0 হয় এবং একটি আইপি অ্যাড্রেসের 4টি ব্লকের আইপি ভার্সন 4 এর একটি আইপি অ্যাড্রেস 4টি ব্লকের প্রত্যেকটি যে কোনো ব্লকের ম্যাক্সিমাম পোর্শন হবে নাম্বার হবে 255 যেটি আমরা বাইনারিতে কনভার্ট করলে এটি হবে 8টা 1। সো যে কোনো একটি ব্লকের একটি আইপি অ্যাড্রেসের যে কোনো একটি ব্লকের রেঞ্জ হবে 0 থেকে 255 এবং 0 থেকে 255 আমরা যদি 255-র বেশি ইউজ করতে যাই তাহলে সেটি কম্পিউটার বা ডিভাইস নিবে না। তাহলে 255-র বেশি অ্যাপ্লিকেবল না। এখন আমরা এটা একটু চেক করে দেখতে পারি যে আমাদের কম্পিউটারে যে ল্যান কানেকশন আছে সেখানে যদি আমরা 255-র বেশি আইপি অ্যাড্রেস দিতে চাই কোনো ব্লকে তখন কি সেটা অ্যাকসেপ্ট করে কিনা চলুন দেখা যাক। আমরা ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেটে গেলাম, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, ল্যান থেকে প্রপার্টিজ, এখান থেকে আমরা ইন্টারনেট ভার্সন প্রোটোকল 4 এ আসলাম, প্রপার্টিজ, ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এখানে আমরা প্রথমে দিলাম 100। এবার আমরা এই পোর্শনের চেষ্টা করব 255-র বেশি দেওয়ার। তাহলে আমরা দিই 256 দিয়ে দেখি। 256 আমি দিয়েছি, যার ফলে 256 একটি এরর মেসেজ দেখাচ্ছে। 256 is not a valid entry, please specify a value between 0 and 255। তার মানে আমি কোনো পোর্শনেই 255-র বেশি ইউজ করতে পারবো না। 255 এবং আমি যদি এখানে আবার 258 ইউজ করতে চাই তাহলে আমি সেই মেসেজটি দেখব। এবং প্রথম পোর্শনে আমি 100 দিয়েছি, এখানে যদি আমি 256 ইউজ করতে চাই তাহলে বলবে যে 257 ইজ নট এ ভ্যালিড এন্ট্রি, প্লিজ স্পেসিফাই ভ্যালু বিটুইন 1 and 223। অন্য অন্য পোর্শনে যখনই আমি 255 বেশি দিতে গিয়েছি তখন আমাকে একটি এরর মেসেজ দেখিয়েছে এবং বলছে যে 255-র ভিতরে দিতে হবে, কিন্তু প্রথম পোর্শনে বলছে যে 1 এবং 223-এর ভিতরে আমাদের নাম্বারটা দিতে হবে। এটা কেন সেটা আলোচনা আমরা পরে আসব। এটা মূলত আইপি ক্লাসের কারণে হয়েছে, যে এখানে কোন ক্লাসের আইপি আমরা ইউজ করতেছি, আইপি রেঞ্জ, এগুলো যখন আমরা আলোচনা করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা 255-র বেশি কোনো অ্যাড্রেস ইউজ করতে পারতেছি না, কোনো পোর্শনে আমরা 255 বেশি ইউজ করতে পারতেছি না। তো টোটাল আইপি অ্যাড্রেস রেঞ্জ, একটি আইপি ভার্সন 4 এর টোটাল আইপি অ্যাড্রেস রেঞ্জ 0 থেকে 255 এবং পরবর্তী পোর্শন 0 থেকে 255, 0 থেকে 255 and 0 থেকে 255। তাহলে আমরা এরপরে দেখি যে আইপি ক্লাস। একটু আগে আমি যেটা বললাম যে প্রথম পোর্শনে আমাদেরকে বলা হয়েছে যে 0 থেকে 123-র ভিতরে নাম্বার দিতে। সেটি কেন সেটি এই ক্লাসের মাধ্যমে এবং পরবর্তী আলোচনার মাধ্যমে জানতে পারবো। IP4 ক্লাসেস মূলত IP4 ভার্সনটিকে 4টি ভাগে ভাগ করা হয়, 5টি ক্লাসে ভাগ করা হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। তো ক্লাস রেঞ্জেস, প্রত্যেকটি ক্লাসের আইডেন্টিফাই করার একটি রেঞ্জ আছে। যেমন ক্লাসে 0 থেকে
127 প্রথম পোর্শনটি আমরা একটি আইপি অ্যাড্রেস কোন ক্লাসে পড়েছে সেইটি আইডেন্টিফাই করার জন্য ইউজ করব। সো 0 থেকে 127 হলো ক্লাস এর রেঞ্জ। ক্লাস বি রেঞ্জ হলো 128 থেকে 191, ক্লাস সি রেঞ্জ 192 থেকে 223, ক্লাস ডি 224 থেকে 239 এবং ক্লাস ই 240 থেকে 255। তো একটি আইপি অ্যাড্রেস কোন ক্লাসে পড়েছে সেটি আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথম পোর্শনটি দেখব। এরপর এখানে অক্টেট ফরম্যাট, নেটওয়ার্ক পার্ট, হোস্ট পার্ট এবং এখানে পার নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে, এই দুইটি বিষয় আমরা আমাদের পরের লেকচারে মানে পরের সেকশনগুলোতে দেখব। ওকে, তাহলে এখানে যে ক্লাস রেঞ্জেসগুলো দেখানো হয়েছে এটি মূলত সবাই মেমোরাইজ করে রাখার চেষ্টা করবেন, কারণ এটি মেমোরাইজ থাকলে আপনি খুব সহজেই যে কোনো আইপি অ্যাড্রেস দেখে এটি কোন ক্লাসে পড়েছে আপনি বুঝতে পারবেন। সো ইন শর্ট, আমরা যদি IP4 ক্লাস রেঞ্জগুলো আলাদা করি তাহলে আমরা পাবো ক্লাস এ 0 থেকে 127, ক্লাস বি 128 থেকে 191, ক্লাস সি 192 টু 223, ক্লাস ডি 224 থেকে 239 এবং ক্লাস ই 240 টু 255। আমাদের টোটাল রেঞ্জ হলো 0 থেকে 255 এবং এই প্রত্যেকটি ক্লাসের জন্য একটি নির্দিষ্ট রেঞ্জ আছে। এখন দেখা যাক যে কোন ক্লাস কিসের জন্য ইউজ হয়। ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি ল্যান অথবা ওয়ান এর জন্য ইউজ হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবং ক্লাস ডি মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার করা হয় এবং ক্লাস ই এটি মূলত রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটি রিজার্ভ করে রাখা হয়েছে ফিউচার রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য। আমরা মূলত ক্লাস এ, বি, সি ইউজ করি এবং ক্লাস ডি এবং ক্লাস ই, এই যে ক্লাস ডি এবং ক্লাস সির আইপি অ্যাড্রেসগুলো আমরা আমাদের কম্পিউটারের ল্যান এবং ওয়ানে অ্যাসাইন করতে পারবো না। তো মাল্টিকাস্টিং কি এবং ব্রডকাস্টিং কি, এগুলো নেটওয়ার্ক টাইপসের আলোচনা আমাদের সামনের সেকশনগুলো এবং স্লাইডগুলোতে আছে। তাহলে আমরা পরবর্তীতে স্লাইডে চলে আসি। একটু আগে আমরা দেখেছি আমাদের কোন ক্লাসের রেঞ্জ কত থেকে কত। এই রেঞ্জটি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ক্লাস একটি আইপি অ্যাড্রেস দেখেই সেই আইপি অ্যাড্রেসের ক্লাস আইডেন্টিফাই করতে পারবেন। এখন দেখি আমরা এটা করতে পারি কিভাবে। যখন আমরা কোনো আইপি অ্যাড্রেসের ক্লাস আইডেন্টিফাই করব তখন আমরা শুধুমাত্র তার প্রথম পোর্শনটুকু দেখব এবং বাকি তিনটি পোর্শন আমাদের দেখার দরকার নেই। বাকি তিনটি পোর্শন নিয়ে আমাদের কোনো প্রকার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা শুধু প্রথম পোর্শন দেখেই বুঝতে পারবো এটা কোন ক্লাসে। তো আমাদের প্রথম যে আইপি অ্যাড্রেসটি আছে এটি প্রথমে আছে 192। তাহলে আমরা একটু রিমাইন্ড করি যে 192 কোন ক্লাসে পড়েছে। 192 আমাদের ক্লাস এর রেঞ্জ হলো 0 থেকে 127, ক্লাস বি রেঞ্জ হলো 128 টু 191 এবং ক্লাস সি রেঞ্জ হলো 192 টু 223। সো আমাদের যে 192 আমরা বুঝতে পারতেছি যে এটা ক্লাস সিতে পড়েছে, তার মানে এটি একটি সি ক্লাস আইপি। সিমিলারলি একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 150, এই 150 কোন ক্লাসে পড়েছে। আমরা যদি রেঞ্জ অনুসারে দেখি তাহলে দেখব যে এই ক্লাস এ হলো এই আইপি অ্যাড্রেসটি মূলত ক্লাস এ, 150 ক্লাস বি, হ্যাঁ ক্লাস বি, কারণ 128 থেকে 191 পর্যন্ত হলো বি ক্লাস। ঠিক তেমনি 100 এটি হলো এ ক্লাস আইপি।
তো আমাদের পরবর্তী 3টি প্রশ্ন দেখার কোনো দরকার নেই, আমরা প্রথম প্রশ্ন দেখে বুঝতে পারতেছি যে এটি কোন ক্লাসের আইপি। তাহলে আমরা জানলাম যে মূলত আইপি ভার্সন 4কে কয়টি ভাগে ভাগ করা হয় এবং আমরা কিভাবে খুব সহজেই একটি আইপি অ্যাড্রেস দেখে তার ক্লাসটা আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা আসি যে ডাটা কমিউনিকেশনের মূলত কি কি পার্ট আছে, টাইপস অফ ডাটা কমিউনিকেশন। সাধারণত আমরা যে নেটওয়ার্ক ইউজ করি সেই নেটওয়ার্কে মূলত 3 ধরনের ডাটা কমিউনিকেশন আছে। একটি হলো ইউনিকাস্ট, যেটা হলো 1-to-1 কমিউনিকেশন, এবং ব্রডকাস্ট, যেটা হলো 1-to-all কমিউনিকেশন, মাল্টিকাস্ট, যেটা হলো 1-to-গ্রুপ কমিউনিকেশন। এবং আমরা এটার এক্সপ্লেনেশন পরবর্তী স্লাইডগুলোতে দেখি যে ইউনিকাস্ট কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। ইউনিকাস্ট কমিউনিকেশন বলতে আমরা বুঝি 1-to-1 কমিউনিকেশন ইন এ নেটওয়ার্ক। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি এখানে একটি ল্যান কানেকশন করা হয়েছে, 4টি পিসি তারা সেম নেটওয়ার্কে আছে ফিজিক্যালি এবং লজিক্যালি। তো ইউনিকাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এখানে পিসি 1 ডাটা কমিউনিকেট করবে পিসি 4 এর সাথে। পিসি 1 একটি রিকোয়েস্ট পাঠালো পিসি 4 এর কাছে এবং পিসি 4 পিসি 1 কে রিপ্লাই দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিসি 1 পিসি 4 কে, যেমন আমি মূলত এই নেটওয়ার্কটি তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন আমরা যদি এখানে একটি মেসেজ পাঠাই পিসি 1 থেকে পিসি 4 এ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুল। দ্যাট মিন্স এই মেসেজটি পিসি 4 এ গেছে এবং পিসি 4 রিপ্লাই দিয়েছে হ্যাঁ আমি মেসেজ পেয়েছি, তখন আমাদের কমিউনিকেশনটা সাকসেসফুল হয়েছে। এটাকে মূলত বলা হয় 1-to-1 কমিউনিকেশন এবং ইউনিকাস্ট। আমরা সাধারণত আমাদের যে কমিউনিকেশনগুলো আছে তার অধিকাংশ কমিউনিকেশনগুলোই 1-to-1 কমিউনিকেশন। যেমন আমরা এখানে পিসি 1 থেকে পিসি 4 এর যে উদাহরণটা দিয়েছি সেই একই উদাহরণ আমরা যদি ইন্টারনেটের ক্ষেত্রে দিই, যেমন আমি যদি আমার অ্যাড্রেস বারে yahoo.com লিখে সার্চ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে yahoo.com এর হোম পেজটা চলে এসেছে। তার মানে যে আমি আমার পিসি থেকে yahoo.com এর সার্ভারে একটি রিকোয়েস্ট পাঠিয়েছি এবং yahoo.com সার্ভার রিপ্লাইয়ের মাধ্যমে আমরা yahoo.com এর পেজটি দেখতে পাচ্ছি। তাহলে এটাকেই মূলত 1-to-1 কমিউনিকেশন বলা হয়, 1-to-1 ইউনিকাস্ট কমিউনিকেশন বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে ইউনিকাস্ট কমিউনিকেশন কি। এবার আমরা আসি ব্রডকাস্ট কমিউনিকেশন। একটু আগে আমরা যেটা দেখেছি সেটা হলো ইউনিকাস্ট কমিউনিকেশন, যেটা হয়েছে 1-to-1, একজন এবং একজনের মধ্যে। এবার ব্রডকাস্ট কমিউনিকেশন বলতে যেটা বোঝায় সেটা হলো 1-to-all কমিউনিকেশন ইন নেটওয়ার্ক। তার মানে হলো যে আমরা যদি এটাকে আবার উদাহরণ হিসেবে ধরি, তাহলে আমরা বলতে পারি যে একটি পিসি 1 একটি ইনফরমেশন সেন্ড করেছে যেটা পিসি 2 রিসিভ করেছে, পিসি 3 রিসিভ করেছে এবং পিসি 4 রিসিভ করেছে, এবং পিসি 2 পিসি 3 পিসি 4 একই সাথে রিপ্লাই দিয়েছে পিসি 1 এর কাছে। এটাকে মূলত বলা হয় যে 1-to-all কমিউনিকেশন। যেমন আমরা যদি 200 ডিভাইসের একটি ল্যানকে আমরা মনে করি যে আমাদের এখানে 4টি নয় 200টা ডিভাইস এটি ল্যানের মাধ্যমে কানেক্টেড আছে এবং পিসি 1 বাকি 199টা ডিভাইসের কাছে আমাদের ডিভাইসের কাছে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে এবং 199টা ডিভাইস একই সাথে পিসি 1 এর কাছে সেই রিকোয়েস্টে রিপ্লাই দিয়েছে। তো এটাই হলো ব্রডকাস্ট কমিউনিকেশন। এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা 255.255.255.255। এটা মূলত ইউনিভার্সাল ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা,
তাহলে আমরা জানতে পারলাম যে ব্রডকাস্ট কমিউনিকেশন কি। এবার আমরা দেখি মাল্টিকাস্ট কমিউনিকেশন বলতে কি বোঝায়। মাল্টিকাস্ট কমিউনিকেশন বলতে বোঝায় যে একটি ওয়ান টু গ্রুপ কমিউনিকেশন। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন PC1 থেকে PC4 এবং ওয়ান টু অল কমিউনিকেশন PC1 থেকে বাকি যে পিসিগুলো আছে তাদের সাথে। কিন্তু ওয়ান টু গ্রুপ কমিউনিকেশন বলতে বোঝায়, মনে করি আমাদের এইখানে টোটাল 200টা কম্পিউটার একটি ল্যানের মাধ্যমে কানেক্টেড আছে, ফিজিক্যালি এবং লজিক্যালি তারা একটি ল্যানের মাধ্যমে কানেক্টেড আছে। তো এই 200টা কম্পিউটারকে আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করেছি। দেখা যাচ্ছে যে প্রথম 10টা কম্পিউটার একটি গ্রুপে, পরের 10টা কম্পিউটার একটি গ্রুপে, পরের 10টা কম্পিউটার একটি গ্রুপে, এইভাবে। তো PC1 করলো কি যে একটি গ্রুপ, সাপোজ যে একটি গ্রুপ যেটার নাম হলো এইচআর গ্রুপ, আর একটি গ্রুপ যেটার নাম হলো রিসার্চ গ্রুপ। তো PC1 এইচআর গ্রুপের যে 10টি কম্পিউটার আছে সেই গ্রুপে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এইচআর গ্রুপের 10টি কম্পিউটার PC1কে রিপ্লাই দিয়েছে। তো এই কমিউনিকেশনটাকে মূলত বলা হয় ওয়ান টু গ্রুপ কমিউনিকেশন এবং মাল্টিকাস্ট কমিউনিকেশন। এখানে মূলত একটু উদাহরণ দিয়ে আরো বিস্তারিত বলা হয়েছে। আচ্ছা, এবং মাল্টিকাস্ট কমিউনিকেশন উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি ভিডিও কনফারেন্স, যেখানে আমরা একজন 4-5 জনের একটি গ্রুপের সাথে কথা বলতেছি এবং তারা আবার রিপ্লাই দিচ্ছে। ঠিক সেইভাবে অনলাইন লাইভ স্ট্রিমিং মাল্টিকাস্ট কমিউনিকেশন উদাহরণ, ওপেনিং ম্যাচ ইত্যাদি। ডি ক্লাস আইপি মূলত মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। ডি ক্লাস আইপি মাল্টিকাস্ট ট্রাফিক বা গ্রুপের আইডেন্টিফাই করে। আমরা এখানে দেখেছি যে ডি ক্লাস আইপি রিজার্ভ ফর মাল্টিকাস্ট ট্রাফিক এবং ই ক্লাস রিজার্ভ ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা দেখলাম যে মাল্টিকাস্ট কমিউনিকেশন বলতে কি বুঝি। মাল্টিকাস্ট কমিউনিকেশন আমাদের সিসিএনএ কোর্সের ভিতর অন্তর্ভুক্ত না, এই জন্য আমরা আমাদের পরবর্তী আলোচনায় মাল্টিকাস্ট কমিউনিকেশন নিয়ে আর আলোচনা করব না। এবং আমরা মাল্টিকাস্ট যেই আইপিগুলো আছে, আইপি ক্লাস আমরা যখন ভাগ করেছি আমরা দেখেছি যে ডি ক্লাস এবং ই ক্লাস আইপি। ডি ক্লাস হলো মাল্টিকাস্টিং এর জন্য এবং ই ক্লাস হলো ফিউচার রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য। যেহেতু আমাদের সিসিএনএ মূলত ল্যান এবং ওয়ান নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় এবং মূলত আমাদের যে কম্পিউটারের ডিফল্ট নেটওয়ার্কগুলো আছে সেটি ল্যান এবং ওয়ান, তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিকাস্টের যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। ঠিক তেমনি ব্রডকাস্টেরও যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। এটা আমরা এখন চেক করে দেখব যে আসলে আমরা এটা করতে পারি কিনা। আমরা আমাদের নেটওয়ার্ক কানেকশনে যাই, নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংস, ল্যান কানেকশনে আসলাম। এবার আমরা প্রপার্টিসে দেখব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখানে প্রপার্টিসে আমরা প্রথমে আমাদের যে রেঞ্জ আছে, ক্লাস রেঞ্জ, যেমন 223 পর্যন্ত হলো সি ক্লাস, আর 224 থেকে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট শুরু হচ্ছে 225 পর্যন্ত। 224 থেকে 225 পর্যন্ত মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। তাহলে আমরা যদি এই আইপি অ্যাড্রেসের প্রথমেই, যেটা আমাদের ক্লাস ডিফাইন করে, প্রথমেই আমরা 224 দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় আমরা দেখি। আমরা যদি 224 দিই তখন এটা বলছে যে 224 is not a valid entry, please specify a value between 1 and 223। তার মানে এই মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেসটা আমাদের ল্যান এবং কম্পিউটার ল্যানটি ডিটেক্ট করতে পারছে এবং সে এটি নিবে না। তার মানে আমরা মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এখানে অ্যাসাইন করতে পারবো না। আমরা যদি 250 দিই, যেটা একটি ব্রডকাস্ট
আইপি ক্লাস, তাহলে আমরা সেই একই মেসেজ দেখতে পারবো। এবং 1 থেকে 223 যেটা হলো আমাদের ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি রেঞ্জ, সেটাই এখানে আমাদের ইউজ করতে হবে। এরর মেসেজটা আমাদের তাই বলছে, তাহলে আমরা মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এখানে ইউজ করতে পারবো না। তাহলে আমরা বুঝলাম যে ইউনিকাস্ট কমিউনিকেশন কাকে বলে, মাল্টিকাস্ট কাকে বলে, ব্রডকাস্ট কমিউনিকেশন কাকে বলে। এবার আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক এবং হোস্ট পার্টস নিয়ে। আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক এবং হোস্ট পার্ট। আমরা জানি যে একটি আইপি অ্যাড্রেসের টোটাল 4টি পোর্শনস আছে এবং প্রত্যেকটি পোর্শনসকে বলা হয় অক্টেট, একটি অক্টেট পোর্শন। প্রত্যেকটি পোর্শন 8 বিট রিপ্রেজেন্ট করে এবং এই 4টি পোর্শন আবার 2টি অংশে ভাগ করা হয়। একটি অংশকে বলা হয় নেটওয়ার্ক অংশ, আরেকটি অংশকে বলা হয় হোস্ট অংশ। যেমন আমরা যে 3টি ক্লাস নিয়ে আলোচনা করব, সেই 3টি ক্লাসের নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শনগুলো কি কি আমরা একটু জেনে নিই। যেমন ক্লাস এর প্রথম পোর্শনটি হলো নেটওয়ার্ক পোর্শন এবং পরের 3টি পোর্শন হলো হোস্ট পোর্শন, হোস্ট পোর্শন, হোস্ট পোর্শন অ্যান্ড হোস্ট পোর্শন। তার মানে ক্লাস এতে আমাদের একটি নেটওয়ার্ক পোর্শন আছে এবং 3টি হোস্ট পোর্শন আছে। ঠিক তেমনি ক্লাস বিতে 2টি নেটওয়ার্ক পোর্শন আছে এবং 2টি হোস্ট পোর্শন আছে। ক্লাস বিতে 2টি নেটওয়ার্ক পোর্শন এবং 2টি হোস্ট পোর্শন, এবং ক্লাস সিতে 3টি নেটওয়ার্ক পোর্শন আছে, একটি হোস্ট পোর্শন আছে। মানে 3টি নেটওয়ার্ক পোর্শন এবং একটি হোস্ট পোর্শন। তো এটি মনে রাখার সহজ উপায় হলো ক্লাসে একটি নেটওয়ার্ক পোর্শন, 3টি হোস্ট পোর্শন, এবং ক্লাস বি 2টি নেটওয়ার্ক পোর্শন, 2টি হোস্ট পোর্শন, ক্লাস সি 3টি নেটওয়ার্ক পোর্শন এবং একটি হোস্ট পোর্শন। ক্লাসে একটি নেটওয়ার্ক পোর্শন, ক্লাস বি 2টি নেটওয়ার্ক পোর্শন, ক্লাস সি 3টি নেটওয়ার্ক পোর্শন। এটি মনে রাখার সহজ উপায়। এরপর আমরা দেখি যে নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন বলতে মূলত কি বোঝায়। নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন যদি আমরা ভালো মতো না বুঝি, তাহলে আমরা সেম নেটওয়ার্ক এবং ডিফারেন্ট নেটওয়ার্ক বলতে যে কি বোঝায় এটা বুঝতে পারবো না। তো নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন বোঝার জন্য আমরা একটি এক্সাম্পল দেখতে পারি। যেমন আমরা এই এক্সাম্পলটা দিয়ে নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন সম্পর্কে ধারণা করতে পারি। যেমন আমরা জানি একটি বিল্ডিংয়ে বেশ কয়েকটি ফ্লোর থাকতে পারে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এবং ফ্লোরের রুম নাম্বারগুলো এরকম হয় 101, 102, 103। এটা হলো ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার। সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 205, 206, 209। থার্ড ফ্লোরের রুম নাম্বার 312, 313, 314। এখন আমরা কিভাবে বুঝবো যে এই রুমগুলো ফার্স্ট ফ্লোরে আছে? তো ফার্স্ট ফ্লোরের এই রুমগুলো যে আছে এটা বোঝার উপায় হলো যে প্রথম সংখ্যাটা, এখানে যে প্রথম সংখ্যা, প্রত্যেকটি রুম নাম্বারের প্রথম সংখ্যা 1, প্রত্যেকটি রুম নাম্বারের প্রথম সংখ্যা 1। তার মানে এই রুমগুলো ফার্স্ট ফ্লোরে আছে। ঠিক তেমনি এই ফ্লোরের প্রত্যেকটি রুমের প্রথম সংখ্যা হলো 2, তার মানে এই রুমগুলো সেকেন্ড ফ্লোরে আছে। এই থার্ড ফ্লোরে প্রত্যেকটি রুমের প্রথমে 3 দেওয়া আছে, তার মানে এই রুমগুলো থার্ড ফ্লোরে অবস্থিত। তাহলে এবং রুম নাম্বার যে কোনো রুম নাম্বার হতে পারে, যেমন এখানে 312, 313, 314। তাহলে
আমরা সহজে বুঝতে পারি যে 101 মানে হলো প্রথম ফ্লোর, 205 মানে হলো সেকেন্ড ফ্লোরের একটি রুম, 312 মানে হলো থার্ড ফ্লোরের একটি রুম। এখন আমরা যদি দেখি যে এই ফ্লোরটাকে আমরা নেটওয়ার্ক হিসাবে বিবেচনা করতে পারি, এই ফ্লোরকে আমরা নেটওয়ার্ক হিসাবে বিবেচনা করতে পারি। এখন আমরা মনে করি যে একটি বিল্ডিংয়ে 3টি ফ্লোর আছে এবং প্রত্যেকটি ফ্লোরে একটি করে কম্পিউটার ল্যাব আছে, এবং মনে করি যে প্রথম ল্যাবে 101 একটি কম্পিউটারের নাম, 102 একটি কম্পিউটারের নাম, 103 একটি কম্পিউটারের নাম। ঠিক তেমনি এগুলো কম্পিউটারের নাম। তো এই এখন 312 এটি হলো থার্ড ফ্লোরের একটি রুম, বা মনে করি এটি থার্ড ফ্লোরের একটি কম্পিউটার। 205 এটি হলো সেকেন্ড ফ্লোরের একটি কম্পিউটার। তাহলে 312 এবং 205 দুইটি রুম, অথবা আমরা যদি রুমের উদাহরণ হিসেবে ধরি, তাহলে দুইটি রুম দুইটি ডিফারেন্ট ফ্লোরে আছে, তারা কিন্তু একই ফ্লোরে নাই। ঠিক তেমনি যদি আমরা কম্পিউটারের কথা বিবেচনা করি তাহলে, এবং প্রত্যেকটি রুম নাম্বারকে, যেমন 12, 13 এবং 14, এই প্রত্যেকটি রুম নাম্বারকে যদি আমরা একটি করে কম্পিউটার হিসেবে কল্পনা করি, তাহলে থার্ড ফ্লোরে আমার 3টি কম্পিউটার আছে। তাহলে আমরা বলতে পারি যে 314 যে কম্পিউটারটি, এটি 3 নম্বর নেটওয়ার্কে আছে, এবং 209 যে কম্পিউটারটি, এটি 2 নম্বর নেটওয়ার্কে আছে। তার মানে 209 এবং 314 দুইটি ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। যদি আমরা রুম নাম্বারগুলোকে হোস্ট অথবা কম্পিউটার হিসেবে কল্পনা করি, তাহলে এই রুম নাম্বারকে আমরা এখানে নেটওয়ার্ক কম্পিউটার বা হোস্ট হিসেবে কল্পনা করতে পারি। ঠিক এখানে ফ্লোরকে আমরা নেটওয়ার্ক হিসেবে কল্পনা করেছি এবং রুমগুলোকে আমরা হোস্ট হিসেবে কল্পনা করছি। তাহলে আমরা দেখলাম যে একটি সেম ফ্লোরে, তার মানে এইখানে এই ফ্লোরে যেই কম্পিউটারগুলো আছে তারা সেম নেটওয়ার্কে আছে, তার মানে সেম ফ্লোরে এই রুমগুলো আছে। ঠিক তেমনি এই ফ্লোরে যে কম্পিউটারগুলো আছে তারা একটি সেম নেটওয়ার্কে আছে। ঠিক তেমনি এই ফ্লোরে যে কম্পিউটারগুলো আছে তারা একটি সেম নেটওয়ার্ক আছে। এখন আমি যদি এগুলোকে কম্পিউটার হিসেবে বিবেচনা করি, তাহলে তিনটা ডিফারেন্ট নেটওয়ার্ক এখানে, এবং 314 যদি 103-এর সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে সে ডাটা কমিউনিকেশন করতে পারবে না, কারণ 314 এবং 103 দুইটি কম্পিউটার দুটি ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। আবার যদি 314 112-র সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে সে ডাটা কমিউনিকেশন করতে পারবে, কারণ তারা সেম নেটওয়ার্কে আছে। এবং 314 যদি 103-এর সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে তার মানে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের পিসি যদি একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে আমাদের অবশ্যই মাঝখানে একটি রাউটার ইউজ করতে হবে। রাউটার ছাড়া দুইটি ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইস একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারবে না। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট ফ্লোরের রুমগুলোকে আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক হিসেবে কল্পনা করি। হোস্ট বলতে মূলত আমরা কি বুঝি? হোস্ট বলতে মূলত আমরা বুঝি একটি সিঙ্গেল ডিভাইস। যেমন আমরা যদি ল্যানের উদাহরণটা আবার দেখি, আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা পিসি আছে। 4টা পিসি মানে প্রত্যেকেই এক একটি হোস্ট। এখানে এটা একটা হোস্ট, এটা একটা হোস্ট, এটা একটা হোস্ট, এটা একটা হোস্ট। তো হোস্ট বলতে বুঝি আমরা একটি সিঙ্গেল ডিভাইসকে একটি হোস্ট বুঝি, একটি সিঙ্গেল ডিভাইসকে আমরা মূলত হোস্ট বুঝি। এখন এই সিঙ্গেল ডিভাইসটি একটি কম্পিউটার হতে পারে, একটি রাউটার হতে পারে, অথবা একটি ফায়ারওয়াল হতে পারে, ডিভাইসটি একটি ফোন হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে হোস্ট কাকে বলে। এবার নেটওয়ার্ক,
নেটওয়ার্ক বলতে মূলত একটি কতগুলো ডিভাইসের সমষ্টিকে বোঝায়। যেমন এইখানে আমরা এখানে 4টি কম্পিউটার একটি নেটওয়ার্কের আন্ডারে আছে। তারা 4টি কম্পিউটার মিলে একটি নেটওয়ার্ক তৈরি করেছে। তারা এই 4টি কম্পিউটার একটি সেম নেটওয়ার্কে আছে। ঠিক এভাবে যদি আমরা এই পাশে আরও 4টি আমরা যদি আরও 4টি কম্পিউটার দিয়ে আরও 4টি নেটওয়ার্ক তৈরি করি, তাহলে তারা কিন্তু অন্য আরেকটি নেটওয়ার্কে আছে। এরা একটি সেম নেটওয়ার্কে আছে, এরা একটি সেম নেটওয়ার্কে আছে, কিন্তু এদের নেটওয়ার্ক এবং এদের নেটওয়ার্কের সাথে মিল নেই। তারা এই দুইটি নেটওয়ার্ক সম্পূর্ণ দুইটা ভিন্ন নেটওয়ার্ক। যদি PC2 এই পিসির সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে মাঝখানে অবশ্যই আমাদের একটি রাউটার থাকতে হবে। একটি রাউটার ছাড়া তারা কমিউনিকেট করতে পারবে না, কারণ তারা দুজন ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। যদি PC1 PC2 সাথে ডাটা কমিউনিকেশন করতে চায়, তাহলে তারা করতে পারবে, কারণ তারা সেম নেটওয়ার্কে আছে। তার মানে সেম নেটওয়ার্কে যারা আছে তারা নিজেদের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারবে, কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কে যখনই যাবে তখন তারা ডাটা কমিউনিকেশন করতে পারবে না যদি রাউটার না থাকে। তাহলে আমরা বুঝলাম যে সেম নেটওয়ার্ক এবং ডিফারেন্ট নেটওয়ার্ক বলতে মূলত কি বোঝায় এবং নেটওয়ার্ক এবং হোস্ট কি বলতে কি বোঝায়। প্রত্যেকটি কম্পিউটারকে আমরা হোস্ট হিসেবে ধরতে পারি, এবং আমাদেরকে অবশ্যই এই অংশটুকু মনে রাখতে হবে যে ক্লাস ওতে একটি নেটওয়ার্ক অংশ এবং 3টি হোস্ট অংশ, ক্লাস 2তে একটি নেটওয়ার্ক অংশ, 2টি নেটওয়ার্ক অংশ এবং 2টি হোস্ট অংশ, ক্লাস 3তে 3টি নেটওয়ার্ক অংশ, 1টি হোস্ট অংশ। ওকে, এবার আমরা আসি, আমরা আমাদের পূর্বের আলোচনা থেকে ক্লিয়ার হয়েছে যে নেটওয়ার্ক এবং হোস্ট অংশ বলতে কি বোঝায়। আমরা এই দুইটি আইপি অ্যাড্রেস নিয়ে একটি নেটওয়ার্কের আইডিয়াটি ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা দুইটি আইপি অ্যাড্রেস নিলাম। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে যদি প্রথম আইপি অ্যাড্রেসটি একটি কম্পিউটার হয় এবং দ্বিতীয় আইপি অ্যাড্রেসটি একটি কম্পিউটার হয় এবং তারা দুইজন ফিজিক্যালি একই নেটওয়ার্কে, তার মানে ফিজিক্যালি তারা একটি ল্যানের মাধ্যমে কানেক্টেড, তাহলে তারা যদি লজিক্যালি ল্যানের মাধ্যমে সেম নেটওয়ার্কে না হয়, তাহলে কি তারা কমিউনিকেট করতে পারবে কি পারবে না? এখানে যে দুইটি, মোট কথা এখানে যে দুইটি আইপি কম্পিউটার আছে এবং দুইটি কম্পিউটার দুইটি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে, এখন তারা কি একে অন্যের মধ্যে ডাটা কমিউনিকেট করতে পারবে? এটি হলো আমাদের কোশ্চেন। অবশ্যই তারা একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারবে না। কেন পারবে না? কারণ হলো আমরা জানি যে যখন আমরা কোনো আইপি অ্যাড্রেস দেখব, তখন আমাদের প্রথমেই বের করতে হবে যে আইপি অ্যাড্রেসটি কোন ক্লাসে পড়েছে। 192 এটি, এই যে আইপি অ্যাড্রেস 192 এটি কোন ক্লাসের রেঞ্জ? 190 হলো সি ক্লাস আইপির রেঞ্জ। আমরা জানি 190 হলো সি ক্লাস আইপির রেঞ্জ। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সি ক্লাস আইপিতে তিনটি নেটওয়ার্ক পোর্শন, একটি হোস্ট পোর্শন। তাহলে প্রথমটি নেটওয়ার্ক পোর্শন, দ্বিতীয়টি নেটওয়ার্ক পোর্শন, তৃতীয়টি নেটওয়ার্ক পোর্শন এবং চতুর্থটি হলো হোস্ট পোর্শন। এখন দুইটি কম্পিউটার একে অন্যের সাথে যদি ডাটা কমিউনিকেশন করতে হয় একই নেটওয়ার্কের মধ্যে থেকে, তাহলে তাদের নেটওয়ার্ক পোর্শনগুলো অবশ্যই সেম হতে হবে। তো এখানে আমরা দেখি যে প্রথম আইপি অ্যাড্রেস 192.168.10.10, তাহলে আমাদের এইটুকু হলো প্রথম আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন এবং বাকিটা হলো হোস্ট পোর্শন।
কারণ এই তিনটা হলো নেটওয়ার্ক পোর্শন। দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের এইটুকু হলো নেটওয়ার্ক পোর্শন, বাকিটা হলো হোস্ট পোর্শন। তাহলে আমরা দেখতেছি যে প্রথমটা 192 নেটওয়ার্ক পোর্শনের সাথে দ্বিতীয়টার 192 নেটওয়ার্ক পোর্শন সেম, ঠিক আছে। প্রথমটার দ্বিতীয় পোর্শন 168 এর সাথে দ্বিতীয়টার দ্বিতীয় পোর্শন ঠিক আছে, কিন্তু প্রথমটার তৃতীয় পোর্শন 10, নেটওয়ার্ক পোর্শনের তৃতীয় পোর্শনটা 10, কিন্তু দ্বিতীয়টা নেটওয়ার্ক পোর্শন মিল নেই। তার মানে হলো যে এইটুকু মিল থাকা সত্ত্বেও এইখানে আরেকটি নেটওয়ার্ক পোর্শন আছে যেটি মিল নেই, যার কারণে তারা দুইটি ডিফারেন্ট নেটওয়ার্কে, তার মানে যে এই দুইটি কম্পিউটার একে অন্যের সাথে ডাটা কমিউনিকেট করতে পারবে না যদি না এখানে আমরা একটি রাউটার ইউজ করি। আমরা এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটি লাইভ এক্সাম্পল দেখতে পারি। যেমন আমরা একটি নেটওয়ার্ক তৈরি করি, আমরা দুইটি কম্পিউটার নিই, একটি কম্পিউটার নিলাম, আরেকটি কম্পিউটার নিলাম। এখন আমি এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিলাম প্রথমটি, এবং এই কম্পিউটার আইপি অ্যাড্রেস দিলাম দ্বিতীয়টি। এটি আমি এখানে প্রত্যেকটি কম্পিউটার নিচে নোট আকারে লিখতেছি যাতে আমি ইউনিকলি দুটিকে আইডেন্টিফাই করতে পারি। আমি এখনও কম্পিউটারে আইপিগুলো অ্যাসাইন করিনি, আর কম্পিউটারে আইপি অ্যাসাইন না করা পর্যন্ত সিসকো প্যাকেট ট্রেসারে একে অন্যের সাথে তার ডাটা কমিউনিকেশন করতে পারবে না। তাহলে আমরা এখন আইপি অ্যাসাইন করি। কম্পিউটারে গেলাম, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক অটোমেটিক বসে গেল। আমরা প্রথমটি আইপি অ্যাসাইন করলাম, এবার দ্বিতীয়টির আইপি অ্যাসাইন করি। সাবনেট মাস্ক দিলাম, সাবনেট মাস্ক অটোমেটিক বসে গেল। সাবনেট মাস্ক কি এটা আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে শিখতে পারবো। এখন দুইটি কম্পিউটার আমরা ফিজিক্যালি সেম, আমি একটি ইথারনেট কেবলের মাধ্যমে বা ল্যান কেবলের মাধ্যমে দুটি কম্পিউটারকে কানেক্টেড করলাম। তারা এখন একটি সেম নেটওয়ার্কে আছে, সেম ল্যানে আছে, ফিজিক্যালি তারা সেম ল্যানে আছে, তারা সেম নেটওয়ার্কে নেই, তারা ফিজিক্যালি সেম ল্যানে আছে, মানে ফিজিক্যালি তারা সেম নেটওয়ার্কে আছে, কিন্তু লজিক্যালি তারা সেম নেটওয়ার্কে নেই। কেন নেই সেটা আমি একটু আগে আলোচনার মাধ্যমে দেখিয়েছি এইখানে, যে প্রথমটির 3টি নেটওয়ার্ক পোর্শনের সাথে দ্বিতীয়টির 3টি নেটওয়ার্ক পোর্শন সেম না, এজন্য তারা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। তার মানে যে এই দুইটি কম্পিউটার এখন ডাটা কমিউনিকেশন করতে যোগ্য না। তাহলে আমরা দেখি যে তারা ডাটা কমিউনিকেশন করতে পারে কিনা। আমি একটি মেসেজ PC1 থেকে PC1-এ পাঠালাম, ইন প্রোগ্রেস ফেইল্ড, মানে ডাটা কমিউনিকেশন করেনি। আমি PC2 থেকে PC1-এ পাঠালাম, ইন প্রোগ্রেস ফেইল্ড, তার মানে তারা ডাটা আদান প্রদান করতে সক্ষম হচ্ছে না। কারণ হলো তারা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে। এখন আমি এই নেটওয়ার্কটি চেঞ্জ করে আমি তাদেরকে সেম নেটওয়ার্কে নিয়ে আসি। 10 আমি যখন এখানে 10 দিলাম, তার মানে এই পিসির নেটওয়ার্ক পোর্শনের সাথে এই পিসির নেটওয়ার্ক পোর্শন পুরোপুরি সেম আছে। তো এই পিসিতে যখন আমি পরবর্তী হোস্ট পোর্শনে 10 দিছি, তার মানে এটি একটি ইউনিক আইপি অ্যাড্রেস, এবং এইখানে আমার অবশ্যই 10 বাদে অন্য কোনো আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকটি আইপি অ্যাড্রেস প্রত্যেকটি ডিভাইসের জন্য ইউনিক হতে হবে। সেম নেটওয়ার্কে একই আইপি অ্যাড্রেস দুইটা পিসিতে হবে না। তাহলে এই 10 মানে হলো এই পিসি একটি হোস্ট, এবং এই 11 মানে হলো এই পিসি আরেকটি হোস্ট, দুইটি ডিফারেন্ট হোস্ট। তাহলে আমরা এই আইপিটি অ্যাসাইন করব। অ্যাসাইন করলাম। এখন তারা দুইটি পিসি লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে এবং ফিজিক্যালি সেম নেটওয়ার্ক আছে। এখন আমরা দেখি যদি ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে তারা ডাটা কমিউনিকেশন করতে সক্ষম হয় কিনা।
আমরা দেখতে পাচ্ছি যে ডাটা কমিউনিকেশন এখন পসিবল হচ্ছে, সাকসেসফুল দেখাচ্ছে। আমরা PC1 থেকে PC2 তে পাঠিয়েছি, PC2 থেকে PC1 পাঠিয়েছি, সাকসেসফুল দেখাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে সেম নেটওয়ার্ক না হলে একটি কম্পিউটার বা একটি ডিভাইস আইটি ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে না যদি না আমরা একটি রাউটার ইউজ করি। আচ্ছা, আমরা দেখেছি যে সেম নেটওয়ার্কে হতে হলে নেটওয়ার্ক পোর্শনটা অবশ্যই সেম হতে হবে, ওই হোস্ট ডিভাইসগুলোর নেটওয়ার্ক পোর্শনগুলো অবশ্যই সেম হতে হবে। আমরা জানি যে আমরা জানতে পারলাম যে ডিফারেন্ট নেটওয়ার্কে হলে রাউটার ছাড়া কমিউনিকেশন সম্ভব না। তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলসগুলোতে চলে আসি। এখন আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পূর্ববর্তী আলোচনাটি একটু মজবুত করে নিতে পারি, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা যদি এইটিকে এক্সাম্পল হিসাবে নেই, তাহলে এখন এখানে দুইটি পিসি, আমরা আবার দুইটি পিসি নিয়েছি। সরি, এই উদাহরণটি আমরা অলরেডি দেখেছি। আমরা পরের সরি ওকে, তো এখানে আমরা আবার দুইটি পিসি নিয়েছি। মনে করি যে আমরা এই দুইটি পিসি সেম ল্যানে আছে, দ্যাট মিন্স তারা লজিক্যালি এবং ফিজিক্যালি তারা সেম নেটওয়ার্কে আছে, কিন্তু তারা কি একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে সক্ষম হবে কিনা সেটা আমরা দেখি। আমরা প্রথমেই দেখব যে এটি কোন ক্লাসের আইপি। যদি আমরা প্রথমে কোন ক্লাসের আইপি এটা বের না করি, তাহলে এই আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্ক পোর্শন এবং কতটুকু হোস্ট পোর্শন সেটা আমরা জানতে পারবো না। আর নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন যদি জানতে না পারি, তাহলে তারা সেম নেটওয়ার্কে আসছে কিনা সেটাও আমরা জানতে পারবো না। তাহলে আমরা দেখি যে এই দুইটি কম্পিউটার কোন ক্লাস আইপির, দুইটি আইপি অ্যাড্রেস কোন ক্লাস আইপিতে পড়েছে। আমরা জানি যে 210 এটি হলো সি ক্লাস আইপির, যেমন সি ক্লাস আইপির রেঞ্জ অনুসারে আমরা জানি যে 192 থেকে 223, তার মানে 210 হলো সি ক্লাস আইপি। এবং আমরা এখন জানতে পারলাম যে এই দুইটি আইপি অ্যাড্রেস হলো সি ক্লাস আইপি, তার মানে সি ক্লাস আইপিতে তিনটি নেটওয়ার্ক পোর্শন থাকবে, একটি, দুইটি, তিনটি নেটওয়ার্ক পোর্শন এবং একটি হোস্ট পোর্শন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আইপির নেটওয়ার্ক পোর্শন তিনটির সাথে দ্বিতীয় আইপি নেটওয়ার্ক পোর্শন তিনটি সেম না, কারণ এই 210 এবং 210 সেম নেটওয়ার্কে থাকলেও এইখানে 10 প্রথম আইপিতে 10 এবং দ্বিতীয় আইপিতে 15 ব্যবহার করার কারণে তারা ডিফারেন্ট নেটওয়ার্কে চলে গেছে, যার ফলে এরা এক অন্যের সাথে কমিউনিকেট করতে সক্ষম হবে না। ঠিক তেমনি আমরা যদি এক্সাম্পল 2 দেখি, এখানে 150 হলো আইপি অ্যাড্রেসের রেঞ্জ অনুসারে 128 থেকে 191 হলো বি ক্লাস আইপি, তার মানে এই দুইটি আইপি হলো বি ক্লাস আইপি। এবং তারা কি কমিউনিকেট করতে সক্ষম হবে, আমরা একটু দেখি যে তারা কমিউনিকেট করতে সক্ষম হবে কিনা। আমরা যেহেতু দুইটি আইপি অ্যাড্রেস বি ক্লাস আইপি, সেহেতু আমরা জানি যে বি ক্লাসের দুইটি নেটওয়ার্ক পোর্শন এবং দুইটি নেটওয়ার্ক পোর্শন এবং দুইটি হোস্ট পোর্শন, তাহলে যদি এই কম্পিউটার দুটি একে অন্যের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে অবশ্যই
নেটওয়ার্ক পোর্শন দুটি সেম হতে হবে। তারা ফিজিক্যালি সেম ল্যানে আছে এবং দেখি তারা লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে কিনা। 150/12 দ্যাট মিনস এই দুইটি কম্পিউটারের নেটওয়ার্ক পোর্শন সেম, তার মানে তারা লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে। তার মানে এই দুইটি কম্পিউটার একে অন্যের সাথে কমিউনিকেট করতে সক্ষম হবে। একইভাবে যদি আমরা এক্সাম্পল 3 দেখি, তাহলে আমরা দেখতে পারি, আমরা এখন দেখব যে এই দুইটি কম্পিউটার একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারে কিনা। প্রথমে আমরা দেখব যে তারা কোন ক্লাস আইপির তারা কোন দুঃখিত যেহেতু দুইটি আইপি অ্যাড্রেসের প্রথম আইপি অ্যাড্রেস হলো 100, তার মানে তারা সি ক্লাস আইপি, এবং আমরা জানি যে তারা হলো এ ক্লাস আইপি। আমরা জানি যে 0 থেকে 127 হলো এ ক্লাস আইপির রেঞ্জ। তাহলে তারা এ ক্লাস আইপি, আমরা জানি এ ক্লাসের একটি নেটওয়ার্ক পোর্শন থাকে এবং 3টি হোস্ট পোর্শন থাকে। নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন, দ্যাট মিনস যে যেহেতু প্রথম আইপি অ্যাড্রেস দুইটির নেটওয়ার্ক পোর্শন সেম, দ্যাট মিনস তারা সেম নেটওয়ার্কে আছে ফিজিক্যালি এবং লজিক্যালি। তাহলে তারা একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে সক্ষম হবে। তাহলে আমরা দেখলাম যে নেটওয়ার্ক পোর্শন বলতে কি বুঝি, হোস্ট পোর্শন বলতে কি বুঝি, সেম নেটওয়ার্ক কখন হয় এবং ডিফারেন্ট নেটওয়ার্ক কখন হয়, কিভাবে একটি পিসি আরেকটি পিসির সাথে কখন কমিউনিকেট করতে পারে রাউটার ছাড়া। এবার আমরা দেখব যে নেটওয়ার্ক ডিজাইন। আমাদের যদি আগের আলোচনাগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই একটি ছোট নেটওয়ার্ক ডিজাইনের প্রবলেম সলভ করতে পারবো। মনে করুন আমাদের টাস্ক হলো যে আমরা 200 কম্পিউটারসের একটি নেটওয়ার্ক ডিজাইন করব একটি কোম্পানির জন্য, এবং আমাদের রিকোয়ারমেন্টস হলো যে এই 200 কম্পিউটার একটি সেম নেটওয়ার্কের মধ্যে থাকবে এবং প্রত্যেকটি হোস্ট ডিভাইস মানে প্রত্যেকটি কম্পিউটার একটি ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে আমরা আমাদের ডিজাইনটা কিভাবে করতে পারি? প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এখানে এই 200 কম্পিউটারের জন্য আমরা কোন ক্লাসের আইপি ইউজ করব। এখানে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, আমরা যে কোনো ক্লাস ইউজ করতে পারি, এ ক্লাস, বি ক্লাস অথবা সি ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি এই নেটওয়ার্ক ডিজাইন করার জন্য, বা যে কোনো নেটওয়ার্ক ডিজাইন করার জন্য এ, বি, সি ক্লাস ইউজ করতে পারি। কিন্তু কম্পিউটারের সংখ্যা অনুসারে অথবা হোস্টের সংখ্যা অনুসারে আমাদের ডিপেন্ড করবে যে আমরা কোন ক্লাসটা ইউজ করা আমাদের জন্য সুইটেবল হবে। আমরা মনে করি যে আমরা সি ক্লাস আইপি ইউজ করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা 200 কম্পিউটার ফিজিক্যালি কানেক্টেড করলাম সুইচের মাধ্যমে এবং ল্যানের মানে তারা সেম ল্যানে থাকলো, তারা ফিজিক্যালি সেম নেটওয়ার্কে থাকলো। এবার আমাদের শিওর হতে হবে যে তারা লজিক্যালও সেম নেটওয়ার্কে আছে, তাহলে তারা একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা আমাদের প্রিভিয়াস উদাহরণটা নিয়ে আনতে পারি। মনে করি এখানে আমাদের 4টি কম্পিউটার আছে, এটি আমি আগেই কনফিগার করে রেখেছি। আমি নোটে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে রাখি যাতে এখানে আমাদের 4টি কম্পিউটার আছে, কিন্তু আমাদের টোটাল দরকার হলো 200 কম্পিউটার একটি সেম নেটওয়ার্কের ভিতরে সেম নেটওয়ার্ককে ডিজাইন করা। তো আমরা এখানে যে আইপি অ্যাড্রেসগুলো ইউজ করেছি, প্রথমে
কম্পিউটার আমরা ইউজ করেছি 192.168.10.1 দ্বিতীয় আইপি। তাহলে আমরা প্রথমেই দেখব আমরা সি ক্লাস আইপি ইউজ করতেছি। আমাদের যেই যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটার নেটওয়ার্ক পোর্শন সেম হতে হবে। 192 রেঞ্জ অনুসারে আমরা জানি যে 192 একটি সি ক্লাস আইপি, তার মানে আমাদের নেটওয়ার্ক পোর্শন হলো 192.168.10, কারণ আমরা জানি সি ক্লাস আইপি 3টি নেটওয়ার্ক পোর্শন থাকে এবং একটি হোস্ট পোর্শন থাকে। তাহলে 3টি নেটওয়ার্ক পোর্শন, এই 3টি নেটওয়ার্ক পোর্শন বাকি সবগুলো কম্পিউটারের জন্য সেম হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে PC2 তো সেম নেটওয়ার্ক 10 পর্যন্ত সেম, এবং শুধুমাত্র হোস্টের অংশটুকু চেঞ্জ হচ্ছে, আর হোস্টের অংশটুকু চেঞ্জের মাধ্যমে আমরা ইউনিক আইপি অ্যাড্রেস তৈরি করতে পারছি। এবং 1 প্রথমটার জন্য, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, চতুর্থটা 4, এভাবে আমরা মনে করি যে 200টা কম্পিউটার সুইচের মাধ্যমে, অনেকগুলো সুইচের মাধ্যমে একটি ল্যানে কানেকশন করা হয়েছে। এটি আমাদের কোম্পানির ডিজাইন করা হলো। তার মানে তারা এখন ফিজিক্যালি সেম নেটওয়ার্কে আছে এবং লজিক্যালিও তারা সেম নেটওয়ার্কে আছে। এখন তারা একে অন্যের সাথে ডাটা কমিউনিকেশন করতে সক্ষম। এখন আমরা 200 আলহামদুলিল্লাহ, এখন আমরা 200 কম্পিউটার কিভাবে 200 কম্পিউটারে কিভাবে আইপি অ্যাসাইন করতে পারি সেটা একটু দেখি, ডিস্ট্রিবিউট করতে পারি। সাপোজ আমাদের নেটওয়ার্ক হলো 192.168.10.0। একটি কথা মনে রাখতে হবে আপনাদের, সেটা হলো যে একটি আইপি অ্যাড্রেসের বা একটি যে কোনো ক্লাসের আইপি অ্যাড্রেসের হোস্ট পোর্শনগুলোতে যখন আমরা 0 ইউজ করব তখন সেটি হবে ওই একটি কমপ্লিট নেটওয়ার্ক। যেমন এখানে আমরা 10.1 ইউজ করেছি, কিন্তু আমরা যদি এখানে এই পিসিতে 10.0 ইউজ করতে যেতাম তাহলে এটি নিত না। তাহলে এইখানে যত 200 পিসির যেই নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটার নাম হলো 192.168.10.0, কারণ এই পোর্শনটা হলো আমাদের হোস্ট পোর্শন, সি ক্লাস আইপির হোস্ট পোর্শনে আমরা যখন 0 ইউজ করব তখন সেটি হবে একটি কমপ্লিট নেটওয়ার্ক। তার মানে এই 200 পিসি যখন একটি নেটওয়ার্কের আন্ডারে আছে সেই নেটওয়ার্কটার নাম হলো 192.168.10.0। এইটি সম্পর্কে বিস্তারিত আমরা সামনে দেখব। কিন্তু নেটওয়ার্কের যে আইডিটা, সেই আইডিটা আমরা কখনোই অ্যাসাইন করতে পারবো না, কোনো কম্পিউটারে অ্যাসাইন করতে পারবো না। যেমন আমরা একটু চেষ্টা করে দেখি যে এই কম্পিউটারে আমরা নেটওয়ার্কের আইডিটা অ্যাসাইন করতে পারি কি না। আমরা এখান থেকে আইপি কনফিগারেশনে গেলাম, এখানে আমরা 10.1 অ্যাসাইন করেছিলাম। এখানে যদি আমরা 10.0 দিই, যেটা হলো আমাদের নেটওয়ার্ক আইডি, তাহলে এই কম্পিউটারটা নেয় কিনা দেখি। এই যে যখনই আমরা 10.0 ইউজ করার চেষ্টা করেছি তখন বলছে ইনভ্যালিড আইপি ফর দি সাবনেট মাস্ক ইন্টার্ড। তার মানে এটি নেটওয়ার্ক আইডিটা আমরা এখানে কোনো কম্পিউটারের বা কোনো ডিভাইসের জন্য ইউজ করতে পারবো না। 10.1 তাহলে আমরা বুঝলাম একটি কমপ্লিট নেটওয়ার্কে সাধারণত একটি নেটওয়ার্ক আইডি থাকে এবং একটি ব্রডকাস্ট আইডি থাকে। ব্রডকাস্ট আইডি কি তার বিস্তারিত আলোচনা আমরা পরে আসবো। তাহলে এই যে 0 আমরা যখনই হোস্ট পোর্শন ইউজ করব তখনই, এবং নেটওয়ার্ক আইডি আমাদের প্রথমটা রেঞ্জের ভিতরে থাকতে হবে ক্লাসের। দ্বিতীয় এই পোর্শনে আমরা 0 থেকে 25 এর ভিতরে যে কোনোটা ইউজ করতে পারি। এই পোর্শনে আমরা 0 থেকে 25 যে কোনোটা ইউজ করতে পারি। নেটওয়ার্ক হোস্ট পোর্শনে যখনই আমরা 0 ইউজ করব তখনই সেটি হয়ে যাবে নেটওয়ার্ক আইডি। তার মানে এই কমপ্লিট নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি হলো এটা। এবং আমরা আইপি অ্যাড্রেসগুলো পিসিতে অ্যাসাইন করা শুরু করলাম। প্রথম কম্পিউটারে আমরা দিলাম 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার জন্য নেটওয়ার্ক আইডি সেম, প্রত্যেকটার জন্য। এইভাবে আমরা 255 পর্যন্ত পিসিতে অ্যাসাইন করতে পারবো। আসলে
1 2 3 4 এইভাবে আমরা 255 পর্যন্ত আসতে পারবো। কিন্তু 255 যখন হোস্ট পোর্শন আমরা 255 ইউজ করব তখন সেটি হয়ে যাবে ব্রডকাস্ট আইডি। নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি এই দুইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব। আমরা দেখতে পাচ্ছি যে এই টোটালটা মিলে একটি নেটওয়ার্ক হচ্ছে এবং আমরা জানি যে এই টোটালটা মিলে একটি সেম নেটওয়ার্ক হচ্ছে। আমি যখনই এই 10-এর এখানে 11 করে দেব, প্রত্যেকটার জন্য 11 করে দেব, এবং তখন এটি কিন্তু আরেকটি ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে যাবে, তখন আরেকটি নেটওয়ার্ক হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি সি ক্লাস আইপির একটি নেটওয়ার্কে আমরা 0 থেকে 225, দ্যাট মিনস যে আমরা টোটাল 256টা হোস্ট তৈরি করতে পারি 192.168 একটি নেটওয়ার্কের জন্য। এখানে আমরা নেটওয়ার্ক পোর্শনে আবার ডিজিট চেঞ্জ করে আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক তৈরি করতে পারি। তো 256 0 থেকে 255 পর্যন্ত মূলত 256 হয়, কিন্তু দুইটি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো না। সেটি হলো প্রথমটি, যেটিতে আমরা যখনই আমরা 0 দেব হোস্ট পোর্শনে তখন সেটি হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর যখনই আমরা হোস্ট পোর্শনে 255 দেব মানে সর্বোচ্চ যে নাম্বারটা তখন সেটি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করতে পারবো না কম্পিউটারের ক্ষেত্রে, কারণ এই দুইটি রিজার্ভ করা থাকে। এটি নেটওয়ার্কটা এটি সেম নেটওয়ার্ক, একটি নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়ে থাকে। এটি একটি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে সবগুলো অন্যান্য কম্পিউটার থেকে রিপ্লাই পাওয়া বা এটি টেস্টিং পারপোজে ইউজ করা হয়, যার ফলে এই দুইটি আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা প্যাকেট ট্রেসারে আমাদের এখানে আমরা 4টি পিসি ইউজ করেছি। মনে করেন যে আমরা এখানে 200টি কম্পিউটার এইভাবে বিভিন্ন কয়েকটি সুইচের মাধ্যমে একটি সেম নেটওয়ার্কে কানেক্ট করেছি এবং তারা সবাই সেম নেটওয়ার্ক আছে। এখন আমরা দেখি যে আমরা যদি ডাটা কমিউনিকেশন করি তাহলে একে অন্যের সাথে কমিউনিকেট করা সম্ভব হচ্ছে কি না। হ্যাঁ, আমরা দেখছি যে আমরা পিসি 1 থেকে পিসি 4-এ ডাটা পাঠিয়েছি, তাহলে এটি সাকসেসফুল হয়েছে। আমি পিসি 2 থেকে আরও কয়েকটি দেখাতে পারি আপনাদের। তার মানে আমরা দেখছি যে আমাদের ডাটা কমিউনিকেশন সম্ভব হচ্ছে। তাহলে আমাদের যে টাস্ক ছিল যে কোম্পানির জন্য 200 কম্পিউটারের একটি নেটওয়ার্ক ডিজাইন করা, সেটি আমরা সাকসেসফুলি করতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের টাস্ক ছিল যে আমরা 200 কম্পিউটারের জন্য একটি নেটওয়ার্ক ডিজাইন করব, আর আমরা দেখছি যে সি ক্লাস টাইপের একটি সেম নেটওয়ার্কে আমরা 0 থেকে 255 256 মূলত 254টি দুইটা আমরা ইউজ করতে পারবো না, 254টি হোস্ট তৈরি করতে পারবো। তার মানে আমরা 254টি করতে পারতেছি। তো 200টি কম্পিউটারের জন্য সি ক্লাসের আইপি যথেষ্ট। কিন্তু একটি প্রবলেম দেখা গেল যে ওই কোম্পানির ম্যানেজার আমাদেরকে বলল যে ভবিষ্যতে আমাদের আরও 200 কম্পিউটারটি ওই নেটওয়ার্কে অ্যাড করার দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের টোটাল কম্পিউটার সংখ্যা হবে তখন 400, আগে ছিল 200, এখন নতুন করে 200। তখন কিন্তু আমরা 400 কম্পিউটারের জন্য সি ক্লাস আইপি ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি সি ক্লাসের সর্বোচ্চ একটি নেটওয়ার্কে সাপোর্ট করবে 254টা। তাহলে আমাদের সেক্ষেত্রে বি ক্লাস আইপি ইউজ করতে হবে। তাহলে দেখি আমরা বি ক্লাস আইপির মাধ্যমে সেটা কিভাবে ডিজাইন করতে পারি। সি ক্লাস আইপি 254। আচ্ছা, আমাদের বি ক্লাস আইপি, আমরা যেহেতু বি ক্লাস আইপি ইউজ করবো, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে যখন একটি ক্লাসের নেটওয়ার্ক পোর্শন বাকি রেখে যে হোস্ট পোর্শনগুলো থাকে, সেই হোস্ট পোর্শন যদি আমরা 0 ইউজ করি তখন সেটি হয় নেটওয়ার্ক আইডি। তাহলে বি ক্লাস একটি আইপি নিলাম যেটি 172.16.0.0, দ্যাট মিনস এটি হলো আমাদের এই টোটাল নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি। ওকে, তাহলে আমরা এখন আইপি হোস্ট ক্রিয়েট করা শুরু করলাম। 1 দিয়ে আমরা প্রথম কম্পিউটারে অ্যাসাইন করলাম, 2 দিয়ে দ্বিতীয় কম্পিউটারে, 3 দিয়ে, এইভাবে আমরা এই পোর্শনটাতে 1 2 3 4 এইভাবে করে আমরা 255 পর্যন্ত যেতে পারি, আর এই পোর্শনটাতে আমরা 0 রাখলাম। এবার একইভাবে
আমরা একইভাবে আমরা এই পোর্শনে আগে দিয়েছিলাম 0, 0-র সাথে আমরা ডট দিয়ে 1 2 3 4 5 6 এভাবে 255 পর্যন্ত গিয়েছি। এখন আমরা 0-র বদলে দিলাম 1, আবার আমরা 1-এর সাথে 1 2 3 4 5 6 এভাবে 255 পর্যন্ত যেতে পারি। আবার 1 দিয়ে 1-এর কম্বিনেশনে করে যখন আমরা 255 পর্যন্ত যাব, এরপরে আমরা 1-এর জায়গায় 2 দিতে পারি, 2 দিয়ে আবার 1 2 3 4 5 6 এভাবে করে আমরা 255 পর্যন্ত যেতে পারি। তার মানে আমরা 172.1.16 এটি প্রত্যেকটি কম্পিউটারের জন্য সেম থাকবে, এবং এইখানে আমরা 0 থেকে 255 পর্যন্ত সর্বোচ্চ, এবং এখানে 0 থেকে 250 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি এই দুইটি পোর্শন কম্বিনেশন করি তাহলে 256 ইন্টু 256 টোটালি আমরা 65,536টি নেটওয়ার্ক হোস্ট তৈরি করতে পারি। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল 400 কম্পিউটার। যেহেতু 400 কম্পিউটার সি ক্লাসের একটি নেটওয়ার্কের মধ্যে করা সম্ভব হচ্ছে না, সেহেতু আমরা বি ক্লাসের আইপি ইউজ করতেছি। তো এখানে বি ক্লাস আইপি অনুসারে 65,536টি নেটওয়ার্ক সাপোর্ট করবে একটি নেটওয়ার্কে। অ্যাকচুয়ালি এটা হবে 35,534, কারণ দুইটি অ্যাড্রেস আমি আপনাদের আগে বলেছি যে দুইটি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো না। সেটি হলো 0.0 এবং হলো 255.255, কারণ 0.0 হলো নেটওয়ার্ক আইডি, 255.255 হলো ব্রডকাস্ট আইডি। তাহলে আমরা প্রথমে একটি শক দেখেছিলাম, সেই শকে যদি আমরা ফিরে যাই তাহলে এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসের অক্টেট ফরম্যাটটা যেটা আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি যে সি ক্লাসের 254টা হোস্ট পার নেটওয়ার্ক, দ্যাট মিনস প্রত্যেকটি নেটওয়ার্কে 254টা হোস্ট আমরা তৈরি করতে পারবো। এবং সি ক্লাসের আমরা দেখেছি যে 3টি নেটওয়ার্ক পোর্শন আছে। আমরা যেভাবে হোস্ট পোর্শনটা কম্বিনেশন করে 254টা হোস্ট বের করতে পারি, ঠিক তেমনি সি ক্লাসে যে 3টি নেটওয়ার্ক পোর্শন আছে এবং প্রথমটিতে রেঞ্জ অনুসারে 192 থেকে 223 বসিয়ে, এবং দ্বিতীয়টিতে প্রথমে 0, তৃতীয়টিতে প্রথমে 0, তারপরে তার সাথে 1 2 3 4 এভাবে কম্বিনেশন করে 255, তারপর এটা থেকে আমরা 0 রেখে পরেরটিতে আমরা 1 করলাম, তারপরে হোস্ট পোর্শনটাতে আমরা 0 থেকে 225 পর্যন্ত গেলাম। এইভাবে করে আমরা টোটাল নেটওয়ার্ক তৈরি করতে পারি এতগুলো 20,97,152টি নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারি। তার মানে সি ক্লাস আইপিতে 20,97,152টি নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটি নেটওয়ার্কে 254টা করে হোস্ট আছে। ঠিক তেমনি বি ক্লাস আইপিতে 16,384টি নেটওয়ার্ক আছে। প্রত্যেকটি নেটওয়ার্কে 65,534টি হোস্ট আছে, এবং এ ক্লাসে 126টি নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটি নেটওয়ার্কে এতগুলো হোস্ট আছে। তাহলে আমরা নেটওয়ার্ক, এবং এখানে আমরা এই ক্যালকুলেশন অনুসারে আমরা আগে সি ক্লাস এবং বি ক্লাসের যেভাবে অ্যাসাইন করেছি, ঠিক তেমনি আমরা এ ক্লাসের আইপি যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে 10, যেহেতু 10 প্রত্যেকটি হোস্টের জন্য সেম থাকবে। আমরা জানি যে এ ক্লাস আইপির একটি নেটওয়ার্ক পোর্শন, এবং বাকি হোস্ট পোর্শনগুলো আমরা কম্বিনেশন করে চেঞ্জ করে 0 থেকে 225, 0 থেকে 225, 0 থেকে 225 করে আমরা এতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটি ছোট নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। এরপরে আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব যে কিভাবে আমরা সাবনেটিং করতে পারি, একটি নেটওয়ার্ককে কিভাবে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে পারি, সাবনেট মাস্ক দেখব। তো আমরা আমাদের টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব সাইজ অফ নেটওয়ার্ক নিয়ে, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস নিয়ে, যেটা আমি আপনাদের কিছুটা ধারণা দিয়েছি, এবং সেটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এরপরে দেখব সাবনেট মাস্ক সম্পর্কে
পুরোপুরি আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল এখান পর্যন্তই। আপনাদের কাছে যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে এবং আপনারা মনে করেন যে এটি আপনাদেরকে আইপি অ্যাড্রেসিং সম্পর্কে ধারণা দিতে সাহায্য করেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আপনাদের ফিডব্যাক থেকেই আমি আমার নতুন টিউটোরিয়ালগুলো করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।